হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসটা অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকের ক্লাসে আমরা করব বেশ কিছু ডাউট ম্যাথ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের ক্লাস। তো স্কিপ একটুও করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি আশা করব আপনারা ক্লাসটাকে অবশ্যই এনজয় করবেন। তো আপনাদেরকে কমিউনিটিতে বলেছিলাম যে আপনাদের যে সমস্ত অঙ্কগুলো আপনাদের ডাউট আছে সেগুলো টাইপ করে লিখে পাঠাতে, কিন্তু আপনাদের টাইপ করতে এতই প্রবলেম হয় বা এতই কষ্ট হয়, এগুলোকে টাইপ করলেন না। যাই হোক, যে কটা ছেলে করেছে টাইপ, সেই অঙ্কগুলো আমি অবশ্যই করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখুন, এবং এর সঙ্গে আমি আরও কিছু ভালো অঙ্ক যেগুলো চুজ করেছি, ভালো ভালো অঙ্ক বিভিন্ন চ্যাপ্টারে, সেইখান থেকে আমি করাবো। ওকে, তো দেখুন যে প্রথম অঙ্কটা স্ক্রিনে আসছে। ইনি একজন সন্দীপ ব্যানার্জি, ইনি কমেন্ট করেছিলেন এই ম্যাথটা করে দেওয়ার জন্য। তো প্রথম ম্যাথটা হচ্ছে, দেখুন স্ক্রিনে আসছে যে কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে। ঠিক আছে, এইটা ছিল কোয়েশ্চেন। দেখুন এই জায়গাটায়, এই ম্যাথটাই যদি 24 লিটারের জায়গায় 25 লিটার থাকতো, তাহলে ম্যাথটা খুব ইজি ছিল, মানে একদম হয়ে যেত, ইজি হয়ে যেত। আর যখনই এটা 24 লিটার দিয়ে দিয়েছে, তখনই এটা একটু ক্যালকুলেটিভ হয়ে গেছে। উত্তর মিলবে না যেন, মিলবে, অবশ্যই মিলবে, কিন্তু এটা ক্যালকুলেটিভ হয়ে গেছে। তো এই সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় একটু জটিল হয়ে যায়, মানে যখনই ক্যালকুলেশনটা বেড়ে যায়। তো আমি অঙ্কতে ফিরে আসছি। এখানে বলেছে দুধের পরিমাণ 12% থেকে 9% হবে। তো দুধ আর জলের মিশ্রণে যদি পরিমাণটা দুধের 12% হয়, 12% দুধ, তাই তো? তাহলে দুধের 12% মানে 100 ভাগ মিশ্রণের মধ্যে দুধ হচ্ছে 12, সেটাই হচ্ছে ব্যাপার। তাহলে জল 88, তাহলে জল আর দুধ আমি লিখতে পারি 88 আর 12 লিখতে পারি, অবশ্যই পারি, কারণ 12% দুধ মানে 100 ভাগের মধ্যে 12 ভাগ দুধ, তাহলে 88 ভাগ হচ্ছে জল। তাহলে অনুপাতটা কত হচ্ছে কাটাকুটি করলে, 4/22 88 আর 4×3 12। তো দেখুন এখানে যদি আমার টোটাল মিশ্রণ দেখতে পাচ্ছি, টোটাল মিশ্রণ যদি 25 হতো, তার মধ্যে 22 হতো জল আর দুধ হতো 3, তখন আমার অঙ্কটা করতে সুবিধে হতো। কিন্তু এখানে 25 লিটারের জায়গায় কোয়েশ্চেনটাতে আছে 24 লিটার, অর্থাৎ এটা যদি 24 লিটার হয় টোটাল, তাহলে 24 লিটারের মধ্যে জল কত হবে? জল হবে 24 × 22/25, ঠিক আছে? আর দুধ কত হবে? 24 × 3/25, 25, ঠিক আছে? ক্যালকুলেশনটা বড় হবে, কিন্তু এটাকে ক্যালকুলেশন না করেও মানে তাড়াতাড়ি করার চেষ্টা করব, ঠিক আছে? এবার আমাকে বলছে এতে কত জল অ্যাড করলে, কত পরিমাণ জল অ্যাড করলে অনুপাতটা 9% হয়ে যাবে, অর্থাৎ সেখানে দুধটা 9% হয়ে যাবে। আর 9% হয়ে যাবে মানে কি, দুধ হবে 9 আর জল হবে 91, তাই তো? 9% হয়ে যাবে মানে, তাহলে জলটা হবে 91 আর দুধটা হবে 9, নতুন অনুপাত, ঠিক আছে? তাহলে এবার এখানে বলেছে কত জল মেশালে, তো আমি তো জল মেশাইনি, আমি মিশিয়েছি দুধ, আমি তো দুধ মেশাইনি, আমি তো জল মিশিয়েছি। তাহলে দুধটা যেটা ছিল, দুধটা সেটাই থাকার কথা। তাহলে আমার এখানে হয়ে গেছে দুধটা 9, তাহলে এটাকে আমাকে সেম রাখতে হবে। সাপোজ এখানে যদি আমার 5 থাকতো, তাহলে এখানেও আমাকে 5 হওয়ারই উচিত ছিল, ঠিক আছে? যেহেতু এটা এখানে দুধ ছিল, এইটা আমি দুধ মেশাইনি, তাহলে দুধটা এটা থাকারই কথা ছিল, এখন কিন্তু 9 হয়ে আছে। তাহলে 9টাকে আমি এটা বানাতে পারবো কিভাবে? এটা মানে হচ্ছে 3×24 72/25, তাহলে 9কে 72/25 বানাতে গেলে কত দিয়ে গুণ? 8/25 দিয়ে গুণ, তাই তো? তাহলে 8 9 72/25 মিলে যাবে, মানে এটা দুধটা সমান হবে। তাহলে যেহেতু এটাকে 8/25 দিয়ে গুণ করছি, তাহলে এটাকেও 8/25 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? অর্থাৎ আমার জল ছিল এটা, এখন জল হয়ে গেল এটা। তাহলে কত জল মিশিয়েছি দেখুন, আমি কিন্তু এটা গুণ করিনি, ঠিক আছে? এখানে করে দিচ্ছি, দেখুন এবার মিলে যাবে অ্যান্সার। তাহলে জল আমার এখন হয়েছে এইটা, তাহলে 91 × 8/25, আর আগে ছিল 24 × 22/25। এটাকে মাইনাস করলে কত হবে? 25, 8 একে 8 8 9 72, আর 40 8 হাতে 4 52, 528, তার মানে হচ্ছে 200/25, 200/25 মানে হচ্ছে 8, অর্থাৎ 8 লিটার, ঠিক আছে?
8 লিটার জল মেশানো হওয়ার ফলে নতুন মিশ্রণে দুধের পরিমাণটা 9% হয়েছে। ঠিক আছে, দেখুন আমি একটু আগে বললাম 25 লিটার হলে ভেরি ইজি হয়ে যেত, কিন্তু যখনই 24 লিটার দেওয়া আছে, আচ্ছা অনুপাতের সঙ্গে যোগফলের থেকে বড় দেওয়া আছে, তখনই আমার প্রবলেম হয়ে যাবে ক্যালকুলেশানে। তো এটা হয়ে যাবে উত্তর 24 লিটার ধরে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট প্রশ্নটা পাঠিয়েছেন মহেন্দ্র সরকার, তাই তো? দেখুন কোয়েশ্চেনটা কি বলছে, 5টি ভেড়ার দাম সমান 8টি ছাগলের দাম। ঠিক আছে, 5টি ভেড়া অর্থাৎ 5টা শিপ, ঠিক আছে, SH দিয়ে লিখলাম, সমান 8টি ছাগল, 8টা গোট, জিও গোট লিখলাম। ঠিক আছে, তাহলে শিপ আর গোটের এটা কি দামের, কিন্তু এটা কিন্তু সংখ্যার নয়, এটা কিন্তু দামের। অর্থাৎ 5টা শিপ মানে কিন্তু 8টি গোট নয়, 5টা শিপের দাম সমান 8টি ছাগলের দাম, সেটা বলা আছে। তাহলে আমি শিপ বাই গোট লিখতে পারি 8:5, বা এটাকে মুছে দিচ্ছি, আমি লিখতে পারি শিপ ইস টু গোট সমান 8:5 লিখতে পারি। কারণ আমি এটা শিখেছিলাম, যদি 5 সমান 8 হয় তাহলে এর অনুপাতটা কত? এর অনুপাত হচ্ছে একে 8 দিয়ে গুণ আর একে 5 দিয়ে গুণ করলে তবেই দুদিকটা সমান হচ্ছে, অর্থাৎ 8:5। বোঝা যাচ্ছে? সেই জন্য এটা করলাম 8:5। আর আরেকটা জায়গায় বলেছে যে 30টি ছাগলের দাম, 30টি ছাগল মানে গোটের দাম সমান 3টি গরুর দাম, 3টে কাউ। ঠিক আছে, তাহলে আমি গোট ইস টু কাউ লিখতে পারি 3:30। অবশ্যই পারি, কারণ 30কে 3 দিয়ে গুণ করলে 90, আর এদিকে 3কে 30 দিয়ে গুণ করলে 90, তবে দুদিকটা সমান হচ্ছে। 3×30 = 90 আর 3×30 = 90 সমান হবে। সমান থেকে অনুপাত করতে গেলে এইভাবে করতে হয়। এবার 3টের অনুপাত বার করতে গেলে কী করতে হবে? এটা শিপ ইস টু গোট, গোট ইস টু কাউ। অনুপাত বার করতে গেলে 8:5, 3:30। তাহলে অনুপাত বেরোবে, এটা কাউ, এখানটা লিখছি কাউ, তাহলে শিপ গোট কাউ অনুপাত 3 আসতে 24, 3×5 = 15, 5×30 = 150। কাটাকুটি করলে 8, 5 আর 3 দিয়ে কাটলে 50, অর্থাৎ অনুপাতটা হচ্ছে 8:50। তাহলে বন্ধুরা এটা কিসে বেরোলো? এটা তো দামের অনুপাত। এবার বলছে 50টি ভেড়ার বদলে কটি গরু পাওয়া যাবে। তাহলে 8 টাকা যে দাম হচ্ছে এক একটা ভেড়ার, আর এক একটা গরুর হচ্ছে 50 টাকা দাম। তাহলে দুদিকটা সমান করতে গেলে আমাকে বলেছে 50টা ভেড়া, তাহলে 50টা ভেড়া হচ্ছে 50 × 8 মানে 400, আর একটা গরু হচ্ছে 50 করে, 50 টাকা দাম। তাহলে কটা গরু করা পাওয়া যাবে ইন্টু 8 করলে, তাহলে 400 টাকায় 400 টাকা, তাহলে 5 চলে, অর্থাৎ 8টি গরু হবে। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল? এখানে দামের অনুপাত ছিল 8:50, মানে একটা যদি ভেড়ার দাম হয় 8, তাহলে একটা গরুর দাম হবে 50। তাহলে 50টা ভেড়ায় 50 × 8 মানে 400 টাকা দাম। তাহলে কটা গরু পাওয়া যাবে 400 টাকায়? 50 × 8 করলে তবেই 400 আসে, অর্থাৎ 8টি গরু পাওয়া যাবে। এটাই হয়ে গেল উত্তর। ভালো অঙ্ক। ঠিক আছে, এবার নেক্সট প্রশ্নটা নাম্বার 3। ঠিক আছে, এই প্রশ্নটা আমাকে কোনো অপশান পাঠায়নি। ঠিক আছে, কোনো দ্রব্যের মূল্য 15% কমে যাওয়ায় দ্রব্যটি 2 কেজি বেশি পান 30 টাকায়, দ্রব্যটির প্রকৃত মূল্য কত? ঠিক আছে, দেখুন এটা 15%-এর জায়গায় আমি 25% দিয়ে করে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি 15% দিয়ে করে দেখেছি, এটা 2.6 অ্যান্সার আসবে, যাতে করে প্রবলেম হবে। কিন্তু আমাকে অপশানগুলো তো পাঠানো নেই, যদি আমি অপশানগুলো যদি দেখতাম তাহলে আমার সুবিধা হতো। কিন্তু আমি 25% দিয়ে আপনাদেরকে বুঝিয়ে অঙ্কটা এবং প্রুভ করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না। এখানে 15 থাকুক, 25 থাকুক, 30 থাকুক, 45 থাকুক, যেভাবে নিয়মে করে দিচ্ছি সেইভাবেই দেখবেন। ঠিক আছে, দেখুন 15% কমে যাওয়ায়, আচ্ছা যাই হোক, বলছে 2 কেজি পান 30 টাকায়, অর্থাৎ আমি ধরলাম প্রকৃত মূল্য, প্রকৃত দাম ছিল x টাকা প্রতি কেজি। প্রকৃত দাম ছিল x টাকা প্রতি কেজি, দাম ছিল 1 কেজির দাম আনতে x টাকা করে। আচ্ছা, এখন দামটা 25% কমে গেছে, তাহলে 25% যদি কমে যাওয়ায়, তাহলে x এর ওপর 25% কমে গেলে দাম হবে x × 75/100, মানে 3x/4 টাকা। তাহলে এখন দাম 3x/4 টাকা প্রতি কেজি। ব্যাস, এইটুকু আমি পেয়ে গেছি, কারণ 25% দিয়ে করেছি, যে এখন দাম কমে গেছে 25%, তাহলে এখন প্রতি কেজির দাম 3x/4 কেজি টাকা। ঠিক আছে, তো আমাকে
30 টাকাই দিত, আগেও 30 টাকা দিত, এখনও 30 টাকাই দেয়, সে দাম কমে যাক আর বেড়ে যাক, ঠিক আছে। দেখুন যখন আগে 30 টাকা দিত তাহলে আমি আগে কত পেতাম, 30/x, তাই তো। এটা এক্সের জায়গায় যদি 2 টাকা প্রতি কেজি হতো তাহলে আমি 30 টাকায় পেতাম 30/2 মানে 15 কেজি, তাই তো। কিন্তু এখানে 2 এর জায়গায় আমি এক্স লেখা আছে, তাহলে কত কেজি পাবো, 30/x কেজি, ঠিক আছে, 30/x কেজি। আর এখন যেটা পাচ্ছি, এখন পাবো 30 টাকা নিয়ে গেলে 30/3x/4 কেজি, এখানে 4টা নিচে বসবে না, ওপরে উঠে গেল, ইন্টু 4 কেজি। তাহলে এখন বেশি পাচ্ছি, এত কেজি পাচ্ছি, আগে পেতাম এত কেজি, কিন্তু কত কেজি বেশি পাচ্ছি এখন, 30 টাকায় 2 কেজি, অর্থাৎ এইটার যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 2 কেজির ডিফারেন্স। এখান থেকে ক্যালকুলেশন করলে হয় এটা হচ্ছে 3x লসাগু 120 মাইনাস 30, তাই না, সরি 3 × 90, 3 × 90 সমান 2। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 6x সমান হচ্ছে 30, তাহলে x সমান 30/6 মানে 5, তাহলে x এর মান বেরোলো 5। তাহলে x ছিল কি প্রকৃত মূল্য, x টাকা প্রতি কেজি, তাহলে x এর মান কত বেরোচ্ছে 5, অতএব প্রকৃত মূল্য 5 টাকা প্রতি কেজি, মূল্য 5 টাকা প্রতি কেজি, ঠিক আছে। যদি বলেন দাদা এটা ঠিক হলো কি, আচ্ছা ঠিক হলো কি একবার দেখে নিই। তাহলে আমি 30 টাকা নিয়ে বাজারে যেতাম, 5 টাকা কেজি দাম ছিল, তাহলে ক কেজির জিনিস পেতাম, 6 কেজি। এখন দাম কত কমে গেছে, 25%, তাহলে 5 টাকার ওপর যদি 25% কমে যায়, 5 × 75/100, তাহলে এখন দাম কত, 20, এটা হচ্ছে 5 15, 5 4 20, এখন দাম 15/4 টাকা। তাহলে এখন কত কেজি পাবো, 30/15/4, 4 নিচে বসবে না, ওপরে উঠে গেল, তাহলে 15 × 4, 4 2 8। তাহলে দেখুন আগে পাচ্ছিলাম 6 কেজি, এখন পাচ্ছিলাম 8 কেজি, কত 25% দাম কমে যাওয়ায়, তাহলে কত কেজি বেশি পাচ্ছি, 6 থেকে 8 বেশি, 8 হয়ে গেছে মানে 2 কেজি বেশি পাচ্ছি। আর প্রশ্নটায় সেটাই দেওয়া ছিল যে 2 কেজি বেশি পাচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে। তো এটা যাই থাকুক 15 25 35 30 যাই থাকুক না কেন, এই পদ্ধতি ফলো করতে হবে। আর এখানে 15% দিয়ে 2.6 অ্যান্সার আসবে, সেটাও দেখবেন করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখুন। এবার যে অঙ্কগুলো আমি আজকে সিলেক্ট করেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং লেন্দি অঙ্ক, তো জাস্ট ভালো করে আপনাদের বুঝতে হবে, এবং বুঝলে আপনাদের নিজেরাই খুব ভালো লাগবে, ঠিক আছে। দেখুন 80 মিটার আর 120 মিটার দৈর্ঘ্যের দুটো ট্রেন একই দিকে সমান্তরালভাবে যথাক্রমে 25 কিলোমিটার আর 35 কিলোমিটার ঘন্টা বেগে গতিশীল, ট্রেন দুটি কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে, ঠিক আছে। দেখুন একটা 80 মিটারের ট্রেন আর একটা 120 মিটারের ট্রেন, এরা যখন পরস্পরকে একই দিকে যাচ্ছে বলে এই অ্যারো চিহ্নটা একই দিকে দিয়েছি, ঠিক আছে। এরা পরস্পরকে অতিক্রম করা মানে একটা ট্রেন যখন আরেকটা ট্রেনকে পুরো অতিক্রম করবে, তার মানে তাদের দুটো দৈর্ঘ্য অ্যাড হবে পুরো অতিক্রম করতে গেলে, ঠিক আছে। এটা মানুষকে অতিক্রম করা নয়, ট্রেন যখন অপর ট্রেনকে অতিক্রম করে তখন অপর ট্রেনের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অ্যাড হয়। তাহলে টোটাল অতিক্রম করতে হবে 120 + 80 মানে 200 মিটার, 200 মিটার অতিক্রম করতে হবে টোটাল, তবেই অতিক্রম করতে পারবে। এখন বলছে একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা আর আরেকটা ট্রেনের গতিবেগ হচ্ছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন দুটো যখন একই দিকে যাবে তখন তাদের আপেক্ষিক গতিবেগ কী হবে, মাইনাস হবে, আর কখনোই কিন্তু প্লাস হবে না, এটাই মেন ব্যাপার। তাহলে আপেক্ষিক বেগ হবে 35 - 25 মানে 10 কিলোমিটার প্রতি ঘন্টা। ভালো করে ভেবে দেখুন, যখন দুটো ট্রেনের গতিবেগ একই দিকে যাচ্ছে সমান হয় তখন কি মনে হয়, তখন মনে হচ্ছে পাশের ট্রেনটা যেন চলেইনি, কারণ কি তাদের গতিবেগ দুটো সমান হয়ে আছে। আর একটা একটু থেকে বেশি হলে তখন একটু আস্তে মনে হবে, ঠিক আছে, মনে হবে আস্তে আস্তে ট্রেনটা যাচ্ছে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ একই দিকে গেলে মাইনাস হয়, বারবার বলে দিলাম। তো এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, 5 × 18 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। তাহলে মানে কত হবে, 50 মিটার প্রতি সেকেন্ড, সরি 50/18, 18 আছে, 50/18 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমার 200 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে, তাহলে 200 মিটার অতিক্রম করতে সময় লাগবে 200 মিটার বাই 50 মিটার বাই 18 সেকেন্ড। এখানে 18 সেকেন্ডটা নিচে লেখা যাবে না, এই জন্য কেটে ওপরে লিখলাম 18 সেকেন্ড।
এখান থেকে মিটার মিটার ক্যান্সেল, 50কে 200 দিয়ে কাটলে হয় 4, 4 8 72 সেকেন্ড। এটাই হয়ে যাবে অ্যান্সার। তারা পরস্পরকে 72 সেকেন্ড অতিক্রম করবে। অপশান নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেল? পুরো ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখুন। নেক্সট অঙ্ক নাম্বার 6 দিয়ে আসছে। খুব ভালো অঙ্ক, এটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন, খাতায় টুকে নেবেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 6। বলছে এ এবং বি স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব 70 কিলোমিটার। অর্থাৎ এ থেকে বি এর স্থানের মধ্যবর্তী দূরত্ব 70 কিলোমিটার। একটি গাড়ি এ থেকে এবং একটি অপর গাড়ি বি থেকে একই সময় যাত্রা শুরু করলো। যদি তারা একই দিকে যায় তবে তারা 7 ঘন্টা পরে মিলিত হয়, ঠিক আছে? কিন্তু বিপরীত দিক থেকে গেলে 1 ঘন্টা পর মিলিত হয়। বিপরীত দিক থেকে গেলে মানে এ যদি এদিকে যাওয়ার চেষ্টা করে আর বি যদি ওদিক থেকে এদিকে আসে, তখন এই দিক থেকে এদিকে এই দিক থেকে এদিকে, তখন সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা পরে এদের মিলিত হয়ে যাবে। কিন্তু যখন তারা একই দিকে যাবে, টোটাল এই যে 70 কিলোমিটার রাস্তা একই দিকে যাওয়া মানে ধরুন এইখান থেকে এও স্টার্ট করেছে, এইখান থেকে এও স্টার্ট করেছে, ঠিক আছে? তাহলে এ কে ধরতে গেলে মানে এ যদি বি কে ধরতে যায় বা দেখা হতে চায়, তাহলে বি এরটা কত হবে? বি এর নিশ্চয়ই কম হবে, আর এইখানে যে এ জায়গা আছে সেখানে বেশি হবে তার, তবেই তো বি কে ধরতে পারবে। এইখানে চোর, এখানে পুলিশ, এখানে পুলিশ আর এখানে চোর। যদি চোর আসতে যায় আর পুলিশ জোরে যায় তবেই তো পুলিশ চোরটাকে ধরতে পারবে। তো ঠিক সেম কনসেপ্ট, এখান থেকে এর বেশি হবে বেগ, এর কম হবে, এবং একই দিকে যাওয়ার সময় 70 কিলোমিটারটা তো গ্যাপটা মেকআপ করবেই, প্লাস বি এত দূর যাবে আর এ এত দূর গিয়ে তবে এইখানে তারা মিলিত হবে। মানে এর স্পিড বেশি চাই, এখানে যে তার স্পিড বেশি চাই, ঠিক আছে? অর্থাৎ তাদের মধ্যেখানে যে ডিস্টেন্সটার গ্যাপটা তো 70 কিলোমিটার থাকবেই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার দেখুন, এবার কি বলছে, যদি তারা একই দিকে যায় তো ঠিক আছে। এবার আমি ধরে নিলাম এর বেগ হচ্ছে এক্স, এখানে যে তার এক্স কিলোমিটার প্রতি ঘন্টা, আর বি যেখানে আছে সেখানে হচ্ছে ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা। যদি তারা 7 ঘন্টা পরে মিলিত হয়, প্রথম ক্ষেত্রে যদি 7 ঘন্টা পরে মিলিত হয়, তাহলে এইখান থেকে 7 ঘন্টায় কত যাবে? 7 ঘন্টায় যাবে হচ্ছে 7x, ঠিক আছে? আর বি এখান থেকে স্টার্ট করে 7 ঘন্টায় যাচ্ছে 7y, এখানে গিয়ে মিলিত হচ্ছে, ঠিক আছে? আর এদের মধ্যে ডিস্টেন্সটা কত গ্যাপ দিয়েছে? এটা তো 7y, আর টোটালটা হচ্ছে এখান থেকে এতটা 7x, আর এইখান থেকে এইটুকু ছিল 70 কিলোমিটার। বোঝা যাচ্ছে? ভালো করে দেখে নিন, এটা বুঝে নিন ভালো করে। এ 7 ঘন্টায় গেছে 7x কিলোমিটার, আর বি 7 ঘন্টায় গেছে 7y কিলোমিটার, পরে সেই জায়গায় তারা মিলিত হয়েছে। অর্থাৎ বি মানে এইটুকুনি 7y, আর টোটাল এ থেকে এই পর্যন্ত 7x, তাহলে এইটুকুনি আছে 70। অর্থাৎ আমি লিখতে পারি যে 7x মাইনাস 7y সমান 70। টোটাল থেকে এইটুকুনি বাদ দিলে তো আমি 70 পেয়ে যাবো। টোটাল হচ্ছে 7x, সেখান থেকে 7y বাদ দিলাম, তাহলে পেয়ে গেলাম 70। এটা বলা আছে। তাহলে x মাইনাস ওয়াই সমান কত হবে? 10। x মাইনাস ওয়াই সমান 10। 7 কমন নিয়ে কেটে দিলাম, হয়ে গেল x মাইনাস ওয়াই সমান 10। আর যখন এরা বিপরীত দিকে যাচ্ছে, এদিকে এদিকে, তখন শুধুমাত্র 70 কিলোমিটার ডিস্টেন্সটাই কভার হচ্ছে। কত ঘন্টায়? 1 ঘন্টায়। তার মানে x প্লাস ওয়াই এটা সময় লাগছে 1 ঘন্টায় 70, তাই তো? তাহলে x প্লাস ওয়াই সমান হচ্ছে 70। বোঝা গেল? 1 ঘন্টায় বলে 1x প্লাস 1y সমান 70, ঠিক আছে? এবার কাটাকুটি করলে এখান থেকে পাবো 2x সমান 80, তাহলে x সমান 40। x সমান পেয়ে গেলাম 40 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার বলেছিল x মাইনাস ওয়াই সমান 10, তার মানে y মানে হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। এই দুটোই হয়ে যাবে এই অঙ্কটার সঠিক উত্তর, ঠিক আছে? এই অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, আপনাদের ধরে ধরে বুঝতে হবে। যদি আপনাদের মাথায় এগুলো ঢুকে যায় তো আপনারা খুব তাড়াতাড়ি করে নিতে পারবেন, ঠিক আছে? আর নাহলে কোনো দিনই না, ভালো না বাজলে কোনো দিনই কিন্তু মাথায় ঢুকবে না, ঠিক আছে জিনিসটা? তো মন দিয়ে অবশ্যই দেখতে হবে। তো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট ম্যাথটা দেখুন, নাম্বার 9। একটি এক্সপ্রেস বাসের থেকে একটি ট্রেনের গতিবেগ 30% বেশি। তো এক্সপ্রেস বাস আর ট্রেন,
স্পিড গতিবেগ এক্সপ্রেস বাসের থেকে ট্রেনের গতিবেগ 10% বেশি, তাই তো 10% বেশি, তো সরি 30% বেশি, 30% বেশি। অর্থাৎ এক্সপ্রেস বাসের গতিবেগ যদি 100 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, ট্রেনের গতিবেগ এর থেকে 30% বেশি, মানে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ গতিবেগের অনুপাত হচ্ছে 10:13। আর বারবার বলি, গতিবেগের অনুপাত যা হয় টাইম রেশিওটা তার উল্টো হয়, টাইম রেশিও তার উল্টো হয়, অর্থাৎ 13:10 হবেই হবে, ঠিক আছে? তার উল্টো হয় সবসময়, এটা এদিকে আসবে, এটা এদিকে আসবে টাইম রেশিওর ক্ষেত্রে। এবার বলছে যে রাস্তা যেতে এক্সপ্রেস বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, এক্সপ্রেস বাসের টাইম 13 নয়, 4 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট? 4 6 24, 240 আর 20, 260 মিনিট। তাহলে 13 সমান যদি 260 হয়, এর থেকে কত গুণ বেশি? 13 সমান 260, 13 দুগুণে 26, 20 গুণ বেশি। তাহলে ট্রেনের সেই রাস্তাটায় সময় লাগবে 10 নয়, এর থেকে 20 গুণ বেশি, 200 মিনিট। আর 200 মিনিট মানে কত ঘন্টায় প্রকাশ করলে? 3 7 180, মানে 3 ঘন্টা 20 মিনিট। এটাই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে? এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশান নাম্বার এ। ওকে, বোঝা গেছে? সহজ ম্যাথ ছিল। খালি এই অঙ্কটা যেটা বোঝানো সেটা হচ্ছে স্পিড রেশিওর উল্টো হচ্ছে টাইম রেশিও, মনে থাকবে। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট অঙ্কটা নাম্বার 13। এটাও একটা সময় দূরত্বের গুরুত্বপূর্ণ অঙ্ক। দুটি বাস একই স্থান থেকে অন্য একটি স্থানের দিকে যথাক্রমে 25 কিলোমিটার প্রতি ঘন্টা ও 35 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। দুটো বাস আছে, একটা এ বাস একটা বি বাস, একটার বেগ হচ্ছে 25 আর একটার বেগ হচ্ছে 35। দ্বিতীয় বাসটি যদি ওই দূরত্ব অতিক্রম করতে প্রথম বাসটির তুলনায় এত ঘন্টা কম সময় নেয়, তবে স্থান দুটির দূরত্ব কত? দেখুন, এখানে স্থান দুটোর দূরত্ব তো বলাই নেই, তাহলে কি করতে হবে? মোট দূরত্বটা আমার ধরে নিতে হবে। মোট দূরত্বটা আমি কি ধরবো? এই যে দুটো লসাগু, এই দুটো লসাগু হবে মোট দূরত্ব। তাহলে টোটাল ডিস্টেন্স টিডি, মানে টোটাল ডিস্টেন্স 25 আর 35-এর লসাগু হচ্ছে 175। তাহলে এবার দেখুন, যদি বি বাসটা 35 কিলোমিটার প্রতি ঘন্টা আর এ হচ্ছে 25 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে কত সময় লাগবে যেতে এত দূরত্বটা? এর সময় লাগবে, এর টাইম লাগবে 175/25, তাহলে আমি কত ঘন্টা? 25 গেলে 7 আওয়ার্স, অর্থাৎ 7 ঘন্টা। আর বি এর সময় লাগবে 175/35, মানে হচ্ছে 5 ঘন্টা। তাহলে এর সময় লাগছে 7 ঘন্টা আর বি এর সময় লাগছে 5 ঘন্টা, তাহলে কত কম সময় লাগছে? এ থেকে বি এর কম সময় লাগছে 2 ঘন্টা কম। কিন্তু প্রশ্নে দেওয়া আছে 2 ঘন্টা কম নয়, প্রশ্নে দেওয়া আছে 16.1 ঘন্টা কম, 16.1 মানে 16 দুগুণে 32 থাকে 33/2 ঘন্টা, ঠিক আছে? তাহলে 2 ঘন্টাটাকে আমি যদি 33/2 ঘন্টা বানাতে যাই, তাহলে কত গুণ বেশি? 33/4, তাই তো? অবশ্যই, কারণ 2কে 33/4 দিয়ে গুণ করে দেখুন, 2 দুগুণে 4 মানে 33/2 আসছে, অর্থাৎ 33/4 গুণ বেশি এটা। তাহলে আমার টোটাল ডিস্টেন্সটাও 175 না হয়ে এর থেকে 33/4 গুণ বেশি। দেখবেন ক্যালকুলেশন করে আসবে 1443.75 কিলোমিটার। এটাই হয়ে যাবে অ্যান্সার। এটাকে এটা দিয়ে গুণ করে 4 দিয়ে ভাগ করে দেখবেন, এটাই অ্যান্সার আসছে। তো পরীক্ষার হলে কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো শর্ট পদ্ধতি ইউজ করা যায়, কিন্তু ক্যালকুলেশনটা বড় হবে, অর্থাৎ পয়েন্টে যেগুলো থাকবে অপশানে খুব মুশকিল করা। তো পদ্ধতি ফলো করলে আপনার অঙ্কটা উত্তর কিন্তু মিলবে, ঠিক আছে? এটা শুধু মাথায় রাখবেন। নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক হচ্ছে মানে এ থেকে নল চৌবাচ্চার অঙ্ক, ঠিক আছে? তো আজকের ক্লাসটা একটু বড় হতে পারে, আশা করছি তো আপনাদের ভালো লাগছে ক্লাস। তো লাইক দিতে ভুলবেন না, অবশ্যই লাইক দিন। নেক্সট প্রশ্ন দেখুন, নল ও চৌবাচ্চা থেকে অঙ্ক নাম্বার 5। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় ভর্তি করে। নল দুটি যদি 1 ঘন্টা অন্তর পর্যায়ক্রমে কাজ করে, তাহলে এই নলটি প্রথমে খোলা হয় যদি, তাহলে চৌবাচ্চাটি ভর্তি হতে কত সময় লাগবে? এই অঙ্কগুলো পড়ে মনে হয় খুব বড়, আর যখনই বলা যায় 1 ঘন্টা অন্তর এটা একবার খোলা হলো, ওটা একবার খোলা হলো, তখনই প্রবলেম। কিচ্ছু প্রবলেম নেই। এ আর বি দুটো নল,
এই দুটোই ভর্তি করার নল, ওই জন্য প্লাস। এ ভর্তি করছে 4 ঘন্টায় আর বি ভর্তি করছে 6 ঘন্টায়, কিন্তু টোটাল কত জল ধরে সেটা কোথাও বলা নেই। তো আমাকে তখন করতে হবে সেই সময় কার্যের মতো এই দুটোর লসাগু, 4 আর 6 লসাগু হচ্ছে 24। তাহলে আমি ধরলাম টোটাল ক্যাপাসিটি হচ্ছে এটার 24। তাহলে এ যদি টোটাল 4 ঘন্টায় 24 ভর্তি করতে পারে, তাহলে এর ক্ষমতা, এ নলের ক্ষমতা হচ্ছে 24/4 মানে 6 করে, আর বি এর ক্ষমতা হচ্ছে 24/6 4 করে। তাহলে যদি পর্যায়ক্রমে খোলা হয়, প্রথমে এ তারপরে বি, তাহলে 1 ঘন্টা অন্তর, তাই তো? 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা অন্তর। তাহলে 1 + 1, এ প্রথমে 1 ঘন্টায় ভর্তি করবে 6 আর বি 1 ঘন্টায় ভর্তি করবে 4। তাহলে টোটাল 2 ঘন্টায় ভর্তি হবে 6 + 4 মানে 10। ঠিক আছে, আবার পরের 2 ঘন্টায় 2 দুগুণে গুণ করলাম, কত হবে? 20। তাহলে টোটাল 4 ঘন্টায় ভর্তি হয়ে গেল, 10 + 10 মানে 20। এটা বোঝা যাচ্ছে তো? প্রথম 2 ঘন্টায় 10, আবার পরের 2 ঘন্টায় 10, কী করে? a + b a + b, অর্থাৎ আমার 20 পর্যন্ত ভর্তি হয়ে গেল। টোটাল 4 ঘন্টায় 20 ভর্তি হয়ে গেল। এবার আবার কাকে খুলবো? a + b খুলেছি, a + b খুলেছি, এবার এ আসবে, এবার এ করবে। ঠিক আছে, বাকি কত আছে? 24-এর মধ্যে 20 ভর্তি হয়ে গেছে, তাহলে বাকি কত আছে? বাকি আছে 4। কী করে পেলাম? 24 - 20। 24-এর মধ্যে 20 হয়ে গেছে, বাকি আছে 4। এই 4টা কে ভরবে? এ ভরবে, কারণ তারপরে এ খোলা হবে। তাহলে এটা সময় লাগবে কত? 4/6 আওয়ার্স, তাই তো? তাহলে কতক্ষণ কাটাকুটি করলে? 2/3 আওয়ার্স। তাহলে মোট সময় লাগছে কত? মোট সময় লাগছে 4 ঘন্টা, আর 2/3 ঘন্টা যোগ করলে 4 + 2/3 মানে 4×2/3 আওয়ার্স টোটাল সময় লাগবে। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? আশা করছি ক্লিয়ার। যেগুলো 1 ঘন্টা অন্তর অন্তর দেয়, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখা যাক। নাম্বার 6, এটাও নল চৌবাচ্চার গুরুত্বপূর্ণ ভালো অঙ্ক, মানে পরীক্ষায় মোটামুটি যদি আমি হার্ডলিও ধরি যে টাফ অঙ্ক আসবে, তার মধ্যে এগুলো কিন্তু এর থেকে বেশি টাফ আসবে না, আমি বলে দিচ্ছি। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 24 মিনিটে ভর্তি করে, আর তৃতীয় একটি নল সি চৌবাচ্চাটি 3 গ্যালন প্রতি মিনিট হিসাবে খালি করে। দেখুন, এর সি গ্যালনের ক্ষমতা বলা আছে, 1 মিনিটে খালি করার ক্ষমতা বলা আছে, আর বাকিগুলো টোটাল ভর্তি করার ক্ষমতা বলেছে। অর্থাৎ এ আর বি দুটো ভর্তি করার নল। এ ভর্তি করে 20 মিনিটে আর বি করে 24 মিনিটে। আর সি খালি করার নল, সি এর 1 মিনিটে খালি করার ক্ষমতা বলেছে 3। এটা ক্ষমতা, এটা এফিসিয়েন্সি। আমার কিন্তু টোটাল কোথাও বলা নেই যে টোটাল ক্যাপাসিটি কত। তাহলে টোটাল ক্যাপাসিটি করতে গেলে আমাকে 20, 24 আর 3-এর লসাগু করতে হবে। 20, 24 আর 3-এর লসাগু হচ্ছে 120। 120, ঠিক আছে? তাহলে আমি টোটাল ক্যাপাসিটি ধরলাম 120। তাহলে এর ক্ষমতা কত? যদি 20 মিনিটে যদি 120 ভর্তি করে, 1 মিনিটে কত? 120/20 ভাগ করলে হবে 6। বি এর ক্ষমতা কত? 120/24 মানে বি এর ক্ষমতা হচ্ছে 5। আর সি এর ক্ষমতা দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি বার করতে পারি 120/3 মানে সি 40 মিনিটে পুরো খালি করতে পারে। ঠিক আছে, এবার এখন বলেছে যে 3টে নল যদি একসাথে খুলে দেওয়া হয়, তাহলে 15 মিনিটে ভর্তি হয়ে যায়। তাহলে আমি যদি দেখি 3টে একসাথে খুলে দিলে এ ভর্তি করবে, আচ্ছা এ + বি + সি, 3টাকে একসাথে খুলে দিয়েছি। এ ভর্তি করবে 6, বি ভর্তি করবে 5, আর সি খালি করবে -3। সি যেহেতু খালি করানো সেই জন্য 3 লিখলাম। তাহলে 6 আর 5 11 - 3 মানে 8। অর্থাৎ একসাথে খুলে দিলে 1 মিনিটে 8 করে পূর্ণ হবে। তাহলে 15 মিনিটে কত পূর্ণ হবে? 15 মিনিটে পূর্ণ হবে 8 × 15 120। অর্থাৎ দেখা যাচ্ছে 120 পূর্ণ হয়ে যাচ্ছে, এবং আমি 120 ধরেছিলাম। তাহলে অ্যান্সারটা হবে 120 থেকে 120 কত গুণ বেশি? 120 আবার থেকে 120টা 120 ধরেছি, অর্থাৎ এটা দিয়ে স্যাটিসফাইড হয়ে গেছে বলে এটাই হয়ে যাবে উত্তর। 120 লিটার হচ্ছে, এই 120 গ্যালন হচ্ছে এই ট্যাঙ্কের ক্ষমতা বা চৌবাচ্চাটার জল ধারণ ক্ষমতা।
অর্থাৎ আমি 120 লসাগু যেটা ধরেছিলাম, যেটা এত ক্ষমতা, সেটা দিয়ে আমার অ্যান্সারটাও স্যাটিসফাইড হয়ে গেছে, এই জন্য এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার, কোনো প্রবলেম নেই। নেক্সট প্রশ্ন যাওয়া যাক। দেখুন, এটা যদি 240 দিয়ে করেন তাহলে একইভাবে উত্তর মিলবে, কিন্তু আপনি করে দেখবেন 240 ধরে ক্ষমতা করে দেখবেন, ঠিক আছে, সেই একইভাবে উত্তর কিন্তু 120 আসবে। ওকে, নেক্সট প্রশ্ন। নেক্সট অঙ্কটা হচ্ছে নৌকা স্রোত থেকে। ঠিক আছে, একজন মাঝি নৌকা চালিয়ে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় 15 কিলোমিটার যায়। অর্থাৎ অনুকূলে বেগ মানে যেদিকে স্রোত আছে সেদিকে নৌকা যাচ্ছে। তাহলে অনুকূলে বেগ ভি প্লাস ইউ, ভি সমান নৌকা হচ্ছে আর ইউ হচ্ছে স্রোতের বেগ। বারবার বলেছি, এটা অন্য সময় আর বলবো না। ভি হচ্ছে নৌকার বেগ, ইউ হচ্ছে স্রোতের বেগ। অনুকূলে যাওয়া মানে ভি প্লাস ইউ, দেওয়া আছে কত 3 ঘন্টায় 15 কিলোমিটার, তার মানে এক ঘন্টায় কত 15/3 মানে কত 5। তাহলে ভি প্লাস ইউ সমান হচ্ছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার বলেছে স্রোতের প্রতিকূলে সেই পথ ফিরে আসতে সময় লাগে 7.5 ঘন্টা। ঠিক আছে, স্রোতের প্রতিকূলে মানে ভি মাইনাস ইউ, সময় লাগছে 7.5 ঘন্টা। 7.5 ঘন্টা মানে 7.5 কিলোমিটার প্রতি, সরি, এখানে আমরা 7.5 ঘন্টা, তাহলে টোটাল হচ্ছে ওই পথটা মানে 15 কিলোমিটার, যদি 7.5 করে যায় 7.5 কিলোমিটার প্রতি, তাহলে কত হবে কাটাকুটি করলে এক ঘন্টায় 2 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ ভি মাইনাস ইউ হচ্ছে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। টোটাল তো 7.5 ঘন্টা সময় লাগছে, আর 15 কিলোমিটার যাচ্ছে, তাহলে 15/7.5 মানে 2 কিলোমিটার প্রতি ঘন্টা। এখান থেকে ক্যালকুলেশন করলে ইউ কেটে গেল, 2v সমান 7 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ভি সমান 7/2 মানে 3.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এখানে কিসের বেগ চেয়েছে, নৌকার বেগ। আমি নৌকার বেগটা ভি ধরেছিলাম, সেই জন্য ভি বার করে দিলাম, 3.5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, স্রোতের বেগ হবে কত, স্রোতের বেগ হবে 1.5। ঠিক আছে, বোঝা যাচ্ছে, এটা সহজ ছিল। নেক্সট প্রশ্ন দেখুন, নেক্সট প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন, নৌকার স্রোতের। নেক্সট হচ্ছে নাম্বার 11। স্থির জলে একটি মোটর বোটের স্পিড হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি মোটর বোটটি স্রোতের অনুকূলে 80 কিলোমিটার পথ 1 ঘন্টা 20 মিনিটে যায়, তাহলে স্রোতের প্রতিকূলে ওই পথ যেতে বোটটির কত সময় লাগবে? মোটর বাইকের স্পিড দিয়েছে 45, ঠিক আছে, তো মোটর বাইকের স্পিড আমি ধরলাম ভি, বা মোটর বাইকের স্পিড ধরলাম ভি, আর ভি সমান দেওয়া আছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা দেওয়া আছে। বলছে যদি মোটর বোটটি স্রোতের অনুকূলে যায় 80 কিলোমিটার পথ 1 ঘন্টা 20 মিনিটে, ঠিক আছে, তাহলে অনুকূলে বেগ কত? অনুকূলে বেগ হচ্ছে ভি প্লাস ইউ, ঠিক আছে, মানে নৌকার বেগ, সরি মোটর বাইকের বেগ প্লাস স্রোতের বেগ। সেটা বলছে 80 কিলোমিটার যাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, তাহলে এক ঘন্টায় কত? 80/1 ঘন্টা 20 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট, মানে 20/60, 1-3, 3-1-3, 4-3 ঘন্টা, অর্থাৎ 4-3 ঘন্টা। এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো? 80/4 × 3, 4 20 80, মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ আমি অনুকূলে বেগ পেয়ে গেলাম 60 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ ভি প্লাস ইউ সমান 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এখানে ভি হচ্ছে মোটর বাইকের স্পিড, সেটা দেওয়া আছে 45, তাহলে ইউ মানে কত? 60 মাইনাস ভি, মানে 60 মাইনাস 45, অর্থাৎ 15 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা কিসের বেগ? এটা হচ্ছে স্রোতের বেগ ইউ। ওকে, এবার বলেছে প্রতিকূলে যেতে ওই পথটি বোটটির কত সময় লাগবে। আগে দেখতে হবে প্রতিকূলে বেগ কত। তাহলে প্রতিকূলে বেগ হচ্ছে ভি মাইনাস ইউ, মানে হচ্ছে 45 মাইনাস 15, মানে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, তাহলে টোটাল 80 কিলোমিটার যেতে সময় লাগবে, 80 কিলোমিটার যেতে সময় লাগবে 80/30, কাটাকুটি করলে হবে
8/3, 8/3 মানে 2 পূর্ণ 2/3 ইন্টু 60, 3 20 60, অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট। এটাই হয়ে যাবে অ্যান্সার, যে ওই পথটি যেতে বোটটির সময় লাগবে 2 ঘন্টা 40 মিনিট। বোঝা গেল? তো বন্ধুরা, আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। অনেক লম্বা নালে ক্লাস হয়ে গেলে আমার ভিডিও আপলোড করতে প্রবলেম হবে। আরও অঙ্ক আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছিলাম, কিন্তু আজকে ক্লাসে দিতে পারছি না, নেক্সট ক্লাসে এটা দেবো। অনেক অঙ্ক আছে, অংশীদারি কারবারের ভালো ভালো অঙ্ক আছে, লাভ ক্ষতির খুব ভালো অঙ্ক আছে, পার্সেন্টেজের অঙ্ক আছে, সেগুলো নেক্সট ক্লাসে দিয়ে দেবো। তো আশা করছি ক্লাস আপনাদের ভালো লেগেছে। লাইক করবেন, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।